নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা সুদূর। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। নবীন কবির পক্ষে ভক্ত পাঠক লাভ কম সৌভাগ্যের বিষয় নয়। কমলের সে সৌভাগ্য ঘটিয়াছিল। বিপিন ছিল কমলের আশৈশব বন্ধু। এক গ্রামে দুজনের বাস। কমলের বাপ গ্রামের জমিদার, বিপিন সেই গ্রামেরই এক গৃহস্থ ঘরের ছেলে। গ্রামের স্কুলে বিপিনের শিরে সরস্বতীর কৃপা অকুণ্ঠিতভাবে বর্ষিত হইলেও কমলের ভাগ্যে তার অভাব ঘটে নাই। বিপিনের জন্য অনেকখানি কৃপা বর্ষণ করিয়া অবশিষ্টটুকু কমলকে দান করিয়া সরস্বতী দেবী প্রসন্নই ছিলেন। ক্লাসে বিপিন প্রথম স্থান অধিকার করিত, কিন্তু দ্বিতীয় স্থানটিতে কমলেরই ছিল অপ্রতিহত অধিকার। স্কুলের ছুটির পর কমল যখন আপনাদের ছাদে উঠিয়া ঘুড়ি উড়াইত, বিপিনের তখন সে ছাদে অব্যাহত প্রবেশ লাভ ঘটিত। বিপিন ধরাই দিত, কমল ঘুড়ি উড়াইত। সুতায় মাঞ্জা দিবার কল্পনা কমলের মনে উদিত হইবা মাত্র বোতল চূড় ও বেলের আঠা প্রভৃতি সরঞ্জাম লইয়া বিপিন যে কোথা হইতে নিমেষ মধ্যে আবির্ভূত হইত, তাহা দেখিয়া কমলেরও তাক লাগিয়া যাইত। সে শুধু বিস্ময়ে সম্ভ্রমে বিপিনের পানে চাহিয়া থাকিত। এইরূপে অর্থগত দারুণ বৈষম্যের ব্যবধান সত্ত্বেও দুটি তরুণ হৃদয় আশৈশব একসঙ্গে পাশাপাশি থাকিয়া এক হইয়াই বাড়িয়া উঠিতেছিল। তাহাদের ক্ষুদ্র জীবনের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা একই স্রোতে বহিয়া চলিয়াছিল। তারপর এন্ট্রান্স পাশ করিয়া দুই বন্ধুতে কলিকাতার কলেজে পড়িতে আসিল। গ্রামের স্নিগ্ধ পবন শিহরিত কুঞ্জতলে শ্যামার শিশের মধুর স্পর্শ যে হৃদয়ে কাব্য প্রতিভার উন্মেষ ঘটাইতে সক্ষম হয় নাই, শহরে রুদ্ধ আকাশ ও রুদ্ধ বাতাস সে প্রতিভা জাগাইয়া তুলিল। সহসা একদিন নক্ষত্র খচিত আকাশের পানে চাহিয়া চাহিয়া আপনার গ্রামের কথা ভাবিতে ভাবিতে পাথর ঠেলিয়া কমলের প্রাণে নির্ঝরের মতোই ভাবভাষা বিচিত্র ছন্দে কবিতার আকারে ঝরিয়া পড়িল। কমল কবিতা লিখিল। গ্রামের সেই ভাঙা ঘাট, জীর্ণ শিবমন্দির, খেলার মাঠ ও নিভৃত ছাদের কোণ এক অপরূপ মহিমায় মণ্ডিত হইয়া কমলের বিরহ তপ্ত প্রাণে সজীব সুন্দর মূর্তিতে ফুটিয়া উঠিল। মায়ের আদর, ভাইয়ের ভালোবাসা, আত্মীয় পরিজনের স্নেহ, দূরত্বের ব্যবধান ঠেলিয়া কমলের মনকে এক অনাস্বাদিত অপূর্ব আনন্দরসে অভিসিঞ্চিত করিয়া তুলিল। সে রাত্রে কমলের ঘুম হইল না। কখন সকাল হইবে, বিপিন আসিবে। কবিতা লিখিয়া সুখ নাই, কাহাকেও তা পড়ানো চাই। সে পড়ানো আবার যাকে তাকে নয়, প্রাণের যে প্রিয়জন, প্রাণের সমস্ত অলিগলির যে সন্ধান জানে, যে শুধু কবিতার ছত্র দেখিয়াই তারিফ করিবে না, যে এই ছত্রগুলির অন্তরাল দিয়া একেবারে অতি সহজে কবির মনের মধ্যে প্রবেশ করিবে, কবিতার মর্ম বুঝিবে, তাকেই পড়ানো চাই। সে লোক বিপিন। এই রাত্রে যদি সমস্ত শহরবাসী ছুটি আসিয়া কমলকে বলে, ওগো তরুণ কবি, আমরা আসিয়াছি, শোনাও শোনাও, তোমার কবিতা শোনাও, তাহাতে কমলের তত আনন্দ হইবে না যতখানি হইবে একবার যদি বিপিন শুধু আসে। নিভৃতে তার পাশে বসিয়া বিপিনকে যদি এ কবিতা সে পড়িয়া শুনাইতে পারে, তবেই তার কবিতা লেখা সার্থক হয়। অধীর আগ্রহে একরূপ বিনিদ্রভাবেই কমলের সে রাত্রি কাটিয়া গেল। সকালেই বিপিন আসিয়া কমলের বাসায় উপস্থিত।
নিত্য সে প্রাতঃভ্রমণ সারিয়া কমলের এখানে চা খাইতে আসিত, আজও আসিল। কিন্তু চায়ের সঙ্গে সে আজ কমলের কবি হৃদয় নিঃসারিত যে আনন্দরস পান করিল, তাহাতে সে জুড়াইয়া গেল। মুগ্ধ বিস্ময়ে বন্ধুর ললাটে জয় টিকা পড়াইয়া বিপিন সেদিন যখন বিদায় লইল, তখন বেলা 9টা বাজিয়া গিয়াছে। সেই দিন হইতে বিপিন ও কমলের মিলন সূত্রে আর একটা নূতন গ্রন্থি পড়িল। বন্ধন দৃঢ়তর হইল। তরুণ কবি বিহবল নেশায় কবিতা লিখিয়া যাইতে লাগিল এবং ভক্ত পাঠক নিত্য আসিয়া কবিতা শুনিয়া মুগ্ধ চিত্তে কবির কণ্ঠে আশা প্রশংসার বিজয় মাল্য পড়াইয়া দিতে এতটুকু অবহেলা রাখিল না। তারপর ঝড় উঠিল। মানব জীবনে এ ঝড় নূতন নয়, এ ঝড় নিত্য বয়। এ ঝড়ে নিকট দূর হইয়া যায়, দূর নিকটে আসে। এ ঝড় বন্ধুকে বন্ধুর পাশ হইতে ছিনাইয়া দূরে ফেলিয়া দেয়। বন্ধুর সভায় নূতন আগন্তুককে টানিয়া আনিয়া মহা সমাদরে আসন বিছাইয়া বসাইয়া দেয়। কমল ও বিপিনের জীবনেও এ ঝড় দেখা দিল। সহসা একদিন প্রাতে উঠিয়া কমল দেখে বিপিন নাই। পয়সার জন্য, সংসারের জন্য বিপিন কোথায় কত দূরে সরিয়া গিয়াছে। এ দূরত্বকে চিঠির শৃঙ্খলে কিছুদিন বাঁধিয়া রাখা গেলেও চিরদিন বাঁধিয়া রাখা যায় না। চিঠি কাগজের শৃঙ্খল, কতটুকুই বা তার বল। সভায় এদিকে নিত্য নূতন নূতন লোক আসিয়া দেখা দিতেছে, কতদিন তাদের ঠেকাইয়া রাখা যায়? তাদের কোলাহলে বাধ্য হইয়া তাদের পানে চাহিতেই হইবে। তাদের দাবি তারা ছাড়িবে কেন? যখন তারা পাশে আসিয়া দাঁড়াইয়া পড়িয়াছে, তখন তাদের ঠেলিয়া চলিয়া যাইবার সাধ্য কি? যশ কি তাহাতে মোহ আছে? কি সে কুহক জানে? মাসিক পত্রিকার পৃষ্ঠে চড়িয়া স্রোতের ফুলের মতো ভাসিয়া যখন কমলের কবিতাগুলি বঙ্গবাসী নরনারীর অন্তরতট ছুঁইয়া যাইতে লাগিল, তখন তার পক্ষে চিঠির দুর্গে বসিয়া দূরগত বন্ধুর পানেই চাহিয়া থাকা দুষ্কর হইয়া উঠিল। এখন কমলা আর বিপিনের কবি নয়, এখন সে সকলের কবি, বাঙালির কবি। বিপিন শুধু আর তার একটিমাত্র পাঠক নয়, এখন তার পাঠক সংখ্যা বহু। একের কাছে আগে সে আপনাকে নিঃশেষ করিয়া ধরিত, তাতে সুখ ছিল। এখন একের জায়গায় অনেক আসিয়া জুটিয়াছে। অনেকেও সুখ আছে, তার উপর অনেকে আর একটা অতিরিক্ত কিছু আছে। সে অতিরিক্ত কিছু নেশা। নেশার শক্তি অসাধারণ। সে শক্তি এড়ানো তরুণ কবির সামর্থ্যের বাহিরে। বেচারা বিপিন কোন সুদূর গৃহকোণে পড়িয়া আছে। যারা কলরব কোলাহলের মধ্যে থাকে, তাদের একটা সুখ আছে। স্মৃতি তাদের জ্বালাইতে যায় না। স্মৃতি দুরন্ত হইলেও নারী, নারীর মতোই তার সহজ কুণ্ঠা আছে। তাই সে ভিড়ে যাইতে ভয় পায়। কিন্তু যারা বিরহম্লান নীরব গৃহকোণে পড়িয়া থাকে, স্মৃতি তাদের বড় জ্বালায়। বিপিনেরও তাই ঘটিয়াছিল। একা সে এক কোণে নিরালায় পড়িয়া থাকিত। স্মৃতি তাহাকে ছাড়িত না। নিভৃত বিজন ঘরের কোণ, বাহিরের কলরব সেখানে গিয়া পৌঁছায় না। নীরব অবসরে সে তার স্মৃতির দেওয়া পুঁথিখানা খুলিয়া বসে। পুঁথি জীর্ণ হইয়াছে, তবু তার কয়টা পৃষ্ঠা এখনো উজ্জ্বল রহিয়াছে। সেই পাতাগুলার পানে মৌন মুখ বিপিন চাহিয়া থাকে। চোখ তার জলে ভরিয়া যায়। ঝাপসা চোখে পুঁথির পাতাও মিলাইয়া আসে। নূতন ছবি অজ্ঞাতে তার চোখের সম্মুখে ফুটিয়া ওঠে। সে ছবি কমলের। পত্র পুষ্পে খচিত আলোর শহরে ভূষিত বিরাট সভামণ্ডপ। সে মণ্ডপের একপাশে উচ্চ বেদী। বেদীর ওপর বসিয়া কমল গান ধরিয়াছে। শিরে তার মণিময় মুকুট, ভালে ললাটিকা, ওষ্ঠে সস্মিত হাসি, মুখে স্বর্গীয় জ্যোতি। আর তারই চারিধার ঘেরিয়া সারা বাংলার লোক বসিয়া
আবেশবিহ্বলভাবে সে গীতি সুধা পান করিয়া ধন্য হইতেছে। সে সভায় সকলে আছে, সকলের উপর দিয়াই কবির প্রসন্ন স্মিত হাস্য অজস্র ধারে বহিয়া চলিয়াছে। নাই সেথা শুধু বিপিন। কই, কবির চোখ বিপিনকে খুঁজিতেছে না তো? না, আজ আর বিপিনকে তার প্রয়োজন নাই। সুর সাধিতে হয় নির্জনে। সে সময় একজনের শুধু পাশে থাকা প্রয়োজন। যদি ভুল হয় সে শুধরাইয়া দিবে, যদি ঠিক হয় সে তারিফ করিবে। আজ সুর সাধা হইয়াছে, আজ আর তাকে কি প্রয়োজন? উপরে উঠিবার সময় সিঁড়ির প্রয়োজন, কিন্তু উপরে উঠিয়া সিঁড়ির পানে চাহিয়া থাকা মূঢ়তা। সিঁড়ির কাজ তখন ফুরাইয়াছে। নামিবারও যখন প্রয়োজন নাই, তখন সে সিঁড়ি রহিল কি গেল তা দেখিয়া কাজ কি? কমলের খ্যাতি কাব্যের ক্ষেত্র ছাড়াইয়া ক্রমে নাটকের ক্ষেত্রে দেখা দিল। 2 মাস ধরিয়া বাংলার সংবাদপত্রে, মাসিক পত্রে দুন্ধুবি বাজিতেছিল। কবিবর কমল কুমার নাটক লিখিয়াছেন। বাংলার প্রধান নাট্যশালা হীরক রঙ্গমঞ্চে সে নাটকের অভিনয় হইবে। মহা সমারোহে নূতন নাটকের মহল্লা চলিতেছে। সুদূর প্রবাসে বসিয়া বিপিন সে দুন্ধুবিনাদ কানে শুনিল। তার মাথার মধ্যে রক্ত তোলপাড় করিয়া উঠিল। এ সেই কমল, তার কমল। সে আজ বাংলার সাহিত্য গগনে উজ্জ্বল জ্যোতিষ্ক। আর সে? বিপিনের চোখের কোণে অশ্রুবিন্দু ফুটিয়া উঠিল। সে বাক্স খুলিয়া কমলের চিঠিপত্রগুলা বাহির করিল। এই তার হস্তাক্ষর, এই তার হৃদয়। চিঠির পর চিঠি খুলিয়া বিপিন পড়িতে লাগিল। কৃপণের ধনের মতোই চিঠিগুলিকে সে বুকে করিয়া রাখিয়াছে। এই সেই প্রথম চিঠি, 8 পৃষ্ঠা ব্যাপিয়া চিঠি। ভাদ্রের কুলে কুলে ভরা নদীর মতোই কমলের সমস্ত হৃদয়টুকু এই 8 পৃষ্ঠায় লুটাইয়া পড়িয়াছে। তারপর চিঠির পাতার সঙ্গে সঙ্গে হৃদয়ও গুড়াইয়া গিয়াছে। শেষে আজ 3 বৎসর চিঠিরা দেখা নাই। শেষ চিঠিখানি 3 বৎসর পূর্বেকার লেখা, শুধু 2টি ছত্র। মাসিক পত্রে তারাই চিঠি দিতে অবসর পাই না, ক্ষমা করো, কেমন আছো? শুধু এই কয়টি কথা। অবসর পাই না, একখানা চিঠি দিবারও অবসর হয় না, এত কাজ। বিপিনের সমস্ত বুকখানাকে নাড়া দিয়া একটা প্রবল নিঃশ্বাস ঝড়ের মতোই বেগে ছুটিয়া বাহির হইল। এ চিঠি নয়, বিদ্যুৎ শিখা। এ শিখা বিপিনের প্রাণখানাকে পুড়াইয়া ছাই করিয়া দিয়াছে। বিস্তর কাকুতি মিনতি করিয়া 1 সপ্তাহের ছুটি লইয়া বিপিন কলিকাতায় আসিল। সেদিন শনিবার। হাবড়ার পুল পার হইতেই রাস্তায় একটা বাড়ির দেওয়ালের উপর বিপিনের নজর পড়িল। নানা রঙের চিত্র বিচিত্র করা বড় অক্ষরে ও কি লেখা! কবিবর কমল কুমার রায়ের নূতন পঞ্চাঙ্ক নাটক মণিহার। উত্তেজনায় বিপিনের মাথার শিরা দপদপ করিয়া উঠিল, বুকের মধ্যে রক্ত নাচিয়া উঠিল। সন্ধ্যার পর নাট্যশালার সম্মুখে গিয়া সে দেখে কি ভিড়! সারা শহর যেন ভাঙিয়া পড়িয়াছে। সকলের মুখে মণিহারের কথা, কমলের কথা। দলে দলে লোক টিকিট কিনিয়া নাট্যশালায় প্রবেশ করিতেছিল। বিপিন উদ্গ্রীব চিত্তে কার আশায় চারিদিকে একবার চাহিয়া দেখিল। আলোর চমক দিয়া ট্রামগাড়ি থামিয়া আরোহী নামাইয়া আবার ছুটিয়া চলিয়াছে। মোটর জুড়ি সশব্দে আসিয়া নাট্যশালার সম্মুখে দাঁড়াইতেছে। বিপিন চারিদিকে চাহিয়া নিতান্ত অপরাধীর মতোই সংকুচিতভাবে আপনার মানিব্যাগ খুলিয়া একটি টাকা বাহির করিল। টাকাটি বাহির করিয়া আবার চারিধারে এসে চাহিয়া দেখিল, যেন সে কত বড় অপরাধী, যেন সে চুরি করিতে যাইতেছে। এমনই বিবর্ণ তার মুখ, এমনই দীপ্তিহীন তার 2 চোখ। তার মনে হইল ভিড়ের মধ্য হইতে যত লোক ব্যঙ্গ কৌতুক ভরা দৃষ্টিতে
তারই পানে যেন চাহিয়া রহিয়াছে। বিপিনের পা কাঁপিতেছিল, গা টলিতেছিল। মাতালের মতো টলিতে টলিতে যাইয়া টিকিট ঘরে কোনো মতে টাকাটা ফেলিয়া দিয়া সে একখানি টিকিট কিনিল। কিনিয়াই দ্রুতপদে নাট্যশালার মধ্যে প্রবেশ করিল। নাট্যশালা তখন লোকের ভিড়ে গমগম করিতেছে। অধীর দর্শকের কলরব কোলাহল বিপুল জলকল্লোলের মতোই শুনাইতেছিল। কেহ সিগারেট টানিতেছে, কেহ পান খাইতেছে। সম্মুখস্থ পটের পিছনে এখনই যে বিরাট ছন্দ জাগিয়া উঠিবে, নিঃশেষে তাহা উপভোগ করিবার জন্য সকলেই যেন প্রস্তুত হইয়া লইতেছে। ঐক্যতান বাজিল। এইবার বিপিনের অঙ্গে ক্ষণে ক্ষণে রোমাঞ্চ হইতেছিল। একবার সে উপরের পানে চাহিল। ওই যে রাজ আসনে বসিয়া কমল, পাশে তার অসংখ্য ভক্ত। কমলের মুখে কুণ্ঠিত স্মিত হাস্যরেখা। দর্শকের পানে কৃতজ্ঞতার দৃষ্টিতেই যেন সে চাহিয়া দেখিতেছিল। কমল কি তাকে দেখিবে না? বিপিন কোথা হইতে আসিয়াছে, কেন আসিয়াছে, কিসের আকর্ষণে, সে কি তা বুঝিবে না? যদি না বোঝে? বিপিনের মনে হইল একবার সে চিৎকার করিয়া বলে, হে বন্ধু, তোমারই শুভ আনন্দের মুহূর্তে তোমারই সহিত আনন্দের কণা উপভোগ করিতে আসিয়াছি। এই অযুত দর্শকবৃন্দের মুগ্ধ স্তুতি কণ্ঠের সহিত আমিও আপনার কণ্ঠ মিলাইতে আসিয়াছি। কিন্তু হায়, সে কথা কেমন করিয়া সে বলে? সে কথা কে মানিবে? রাজাসনে কবির পাশে তো আজ তার ঠাঁই নাই। সে যে আজ এই সাধারণ দর্শকের মতো নিতান্তই একজন 1 টাকার দর্শক মাত্র। পট উঠিল। একটা আনন্দ সম্ভাবনায় দর্শকের দল স্তব্ধ হইল। অভিনয় আরম্ভ হইল। প্রতি অঙ্কের প্রতি দৃশ্যের মধ্য দিয়া দর্শকের মন তন্ময়ভাবে চলিয়া কোন অদৃশ্য স্বপ্নলোকে বিলীন হইয়া গেল। যখন অভিনয় থামিল, মুগ্ধ দর্শক দল সহসা তখন চেতনালাভে ক্ষুব্ধ হইল। ইহারই মধ্যে শেষ হইল? এ গান এখনই থামিল? এ যেন কোন নিপুণ ঐন্দ্রজালিক আপনার মায়া যষ্টির বলে ম্লান ধরণীতলে স্বর্গের এক উজ্জ্বল অংশ ছিঁড়িয়া আনিয়াছিল। দর্শকের দল মুগ্ধ কৃতজ্ঞ চিত্তে নাট্যকারের জয়গানে নাট্যশালা মুখরিত করিয়া তুলিল। বিপিন আবার উপরের পানে চাহিল। কমল চলিয়া যাইতেছে। সার্থকতার বিরাট আনন্দে তার মুখ ভরিয়া গিয়াছে। বিপিন দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল। সে বাহিরে আসিল। নাট্যশালার সম্মুখে দাঁড়াইয়া একখানা মোটর গাড়ি বিজয় গর্বে যেন ফুঁসিতেছিল। কমল আসিয়া গাড়িতে বসিল। সঙ্গে আরও 3-4 জন ভক্ত আসিয়া উঠিল। জমকালো পোশাক পরা কয়েকজন দর্শক আসিয়া কমলের কণ্ঠে পুষ্পমাল্য পরাইয়া দিল। প্রশংসার ঘটা পড়িয়া গেল। বিপিন দূরে দাঁড়াইয়া সকলই দেখিতে লাগিল। তাহার মনে একটা দারুণ জ্বালা গর্জিয়া উঠিতেছিল। চোর, চোর ইহারা! কমলকে তার কাছ হইতে ইহারাই চুরি করিয়া রাখিয়াছে। প্রশংসা ইহাদের ওষ্ঠাগ্রেই শুধু লাগিয়াছে। হৃদয়ের গোপন তল অবধি তার শিকড়টা পৌঁছিয়াছে কিনা সন্দেহ। ইহাদেরই কথায়, ইহাদেরই অলস চাটুবাণীতে কমল এতখানি ভুলিয়া রহিয়াছে। বিপিনের মনে হইল দুরন্ত রোষে ইহাদের মধ্যে ঝাঁপাইয়া পড়িয়া সকলকে সে তাড়াইয়া দেয়। কমলকে আপনার 2 বাহুর নিবিড় বন্ধনে চাপিয়া ধরিয়া বলে, বন্ধু, কাদের কথায় তুমি ভুলিয়া রহিয়াছ? ইহারা তোমার হৃদয়ের কি খবর রাখে? শুধু বাহিরের একটুখানি দেখিয়াছে বই নয়। তুমি এসো আমার কাছে। তুমি এসো আমার বাহুর নিবিড় বাঁধনে। তুমি এসো আমার হৃদয়ের মধ্যে, যে হৃদয়ে শুধু তোমারই আসন, তোমারই ঠাঁই। ইহাদের কাজ আছে, কলরব আছে, আরও অনেক আছে, কিন্তু আমার শুধু তুমি আছো, শুধু তুমি। কবি তুমি, মানুষ তুমি, কমল তুমি। কিন্তু কিছুই বলা হইল না। মোটর গাড়ি কমলকে বুকে লইয়া চলিয়া গেল। বিপিনের যখন চেতনা হইল, তখন সে দেখিল
দর্শকের দলে গাড়ি ভাড়া করিবার বিষম গণ্ডগোল চলিয়াছে এবং কাঠের পুতুলের মতোই নিষ্পন্দভাবে সে নাট্যশালার গাড়ি বারান্দায় একটা থাম ধরিয়া দাঁড়াইয়াছে। তার চোখের সম্মুখে রাস্তার আলোগুলো কুয়াশাম্লান তারার মতোই মিটমিট করিয়া জ্বলিতেছে এবং দর্শকের কোলাহল স্বপ্নশ্রুত অস্পষ্ট ধ্বনির মতোই কানে আসিয়া বাজিতেছে। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।